নবাব সিরাজউদ্দৌলা 1757 খ্রিস্টাব্দে মতিঝিল প্রাসাদ থেকে পলাশীর ময়দানে রওনা হয়েছিলেন। যদিও কারো কারো মতে নবাব সিরাজউদ্দৌলা তার প্রিয় হীরাঝিল প্রাসাদ থেকেই পলাশীর যুদ্ধের ময়দানে রওনা হয়েছিলেন, কিন্তু পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে সিরাজউদ্দৌলা আর মতিঝিলে ফিরে আসেননি। মুর্শিদাবাদে তার স্বাদের হীরাঝিলেই তিনি ফিরে এসেছিলেন। পলাশীর যুদ্ধ থেকেই সিরাজউদ্দৌলা পালিয়ে যাওয়ার মাঝখানে যে অন্তর্বর্তী সময়, এই সময়টাতে মুর্শিদাবাদে ঠিক কী ঘটেছিল, কিভাবে নবাব সিরাজের সম্পত্তি লুট হয়ে গিয়েছিল, সেই কাহিনী আজ আপনাদের শোনাবো। নমস্কার বন্ধুরা, সাইক্লোপিডিয়া ইউটিউব চ্যানেলে আমি সুব্রত আপনাদের আরও একবার স্বাগত জানাই। বাংলার ইতিহাসে যুদ্ধবিগ্রহ, ষড়যন্ত্র ইত্যাদি ঘটনার অভাব নেই। তবে যে যুদ্ধটি বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তিটিকে দৃঢ় করে এক অন্ধকার সময়কে ডেকে এনেছিল, সেটি হল ইতিহাসখ্যাত পলাশীর যুদ্ধ। নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশদের মধ্যে সংগঠিত এই যুদ্ধ কিন্তু একদিনের বেশি স্থায়ী হয়নি। কেবলমাত্র নবাবের বিরুদ্ধে গুরু ষড়যন্ত্রই সিরাজউদ্দৌলার পরাজয় ডেকে এনেছিল। পলাশীর যুদ্ধে নবাবের প্রতি বিশ্বাসঘাতকতার জন্য তার প্রধান সেনাপতি মীর জাফর আজও মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে রয়ে গেছেন। তবে মীর জাফরের সঙ্গে নবাব বিরোধী সেই ষড়যন্ত্রে নবাবেরই নিকটস্থ আরও অনেকেই ছিল। তবে এই যুদ্ধের নেপথ্যে কারণেই যে ইতিহাস রয়েছে তাও কম দিনের নয়, এবং তা বহুমাত্রিক। ব্রিটিশদের নানা রকম কার্যকলাপ এবং বাংলার নবাবদের সঙ্গে তাদের তিক্ত রসায়নই এই যুদ্ধ ডেকে এনেছিল। পলাশীর প্রান্তরে সংঘটিত এই যুদ্ধ বাংলার ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। পলাশীর যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধের দিনই নবাব সিরাজউদ্দৌলা উঠের পিঠে চড়ে রাজধানী মুর্শিদাবাদে রওনা হয়ে গেলেন। ইংরেজ সৈন্য আমবাগানের বাইরে এসে দেখেছিল নবাবী ফৌজ রণক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে। যুদ্ধের পর মীর জাফরের কাছ থেকে ক্লাইভের কাছে চিঠি গেল। ক্লাইভ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, কাল দুপুরে দাঁতপুরে দেখা সাক্ষাৎ করা যাবে। ইংরেজ সৈন্যদের মধ্যে প্রচার হয়ে গেছিল যে যুদ্ধ জয়ের জন্য গোরা আর তেলেঙ্গি সৈন্যদের পুরস্কার দেওয়া হবে, কারণ নবাবী শিবির লুট করে তারা বিশেষ কিছু পায়নি। তারা সেই রাত্রেই মার্চ করে দাঁতপুরে পৌঁছে তাঁবু ফেলল। নবাব যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পর মেজর আয়ারকুটকে কিছু গোরা সৈন্য সমেত সিরাজের পিছনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরের দিন অর্থাৎ 24শে জুন সকালে সিরাজউদ্দৌলা রাজধানী মুর্শিদাবাদে পৌঁছালেন। তার আমির ওমরাহ ও সেনানীদেরও কিছু তার সাথেই রাজধানীতে এসেছিলেন। তিনি সেনাধ্যক্ষদের তার রক্ষণাবেক্ষণের জন্য রাজধানীতে থাকার হুকুম দিলেন, কিন্তু কেউই তার কথায় কান দিলেন না। শহরে এসে নবাব যখন সৈন্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন, তখন দাঁতপুরে ক্লাইভের সঙ্গে মীর জাফরের সাক্ষাৎ চলছে। মীর জাফর হাতিতে চেপে মিলন ও অন্যান্য সঙ্গীদের নিয়ে ইংরেজ শিবিরে আসতেই গোরা সৈন্যরা বন্দুক নিয়ে তাকে গার্ড অফ অনার দিল। মীর জাফর অবশ্য এই ইংরেজি কায়দা দেখে ভয় পেয়ে গেছিলেন। তিনি ভাবলেন গোরা ফৌজরা তাকে গুলি করবে নাকি। মীর জাফর হাতি থেকে নেমে কিছুটা পিছিয়ে গেলেন ভয়ে। এমন সময় কর্নেল ক্লাইভ এসে পড়লেন এবং মীর জাফরকে আলিঙ্গন করে তাকে বাংলা বিহারের নবাব নাজিম ও সুবাদার হিসাবে নাজার দিলেন। দুজনে পরামর্শ করে ঠিক হলো যে যথাসত্ত্ব রাজধানীতে যাওয়া দরকার, যাতে নবাব সিরাজউদ্দৌলা পালাতে না পারেন, এবং নবাবী রাজকোষ যাতে লুণ্ঠন না হয় তার ব্যবস্থা করা দরকার। কর্নেল ক্লাইভ সমস্ত ষড়যন্ত্রকারীদের ধন্যবাদ জানিয়ে দাঁতপুর থেকে অনেকগুলি চিঠি লিখলেন। মীর জাফর তার আগেই সসৈন্যে মুর্শিদাবাদের দিকে রওনা হয়ে গিয়েছিলেন। 24শে জুন সম্পূর্ণ দিনটা অনেক চেষ্টা করেও নবাব সিরাজউদ্দৌলা কোনো সৈন্য সংগ্রহ করতে পারলেন না। সকলে খাজনাখানা থেকে তাদের প্রাপ্য টাকা নিয়ে সরে পড়তে লাগলো। তখন সকলেই নিজেদের চিন্তায় ব্যস্ত। লাখ লাখ টাকা নবাবের হুকুমে দেওয়া হলো, কিন্তু কোনো কাজ হলো না। আমির ওমরাহ কেউ নবাবকে সাহায্য করতে এগিয়ে এলেন না। এমনকি সিরাজউদ্দৌলার শ্বশুর ইরাজ খাঁও তার কথা শুনলেন না, কারণ তখনকার দিনের বাঙালি হিন্দুরা পলাশীর যুদ্ধের তেমন কোনো গুরুত্ব দেয়নি। আলীবর্দী খাঁ সরফরাজ খাঁকে যুদ্ধে হারিয়ে মুর্শিদাবাদের মসনদে বসেছিলেন। তার 17 বছর পর তার নাতি সিরাজউদ্দৌলাকে সরিয়ে মসনদে বসলেন তার ভগ্নিপতি মীর মোহাম্মদ জাফর আলী খাঁ, অর্থাৎ মীর জাফর। একজন আরেকজনকে বসিয়ে সিংহাসনে বসবেন, ভারতবর্ষের সর্বত্র এই রীতি বহুকাল থেকেই প্রচলিত ছিল। পলাশীর যুদ্ধের ফলাফলকে সেকালের বাঙালি সেভাবেই নিয়েছিল। পরবর্তীকালে নবাবের কর্তৃত্ব এক এক করে যখন ইংরেজ কোম্পানির হাতে চলে যায়, তখন মুসলমান ও হিন্দু বাঙালিদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল তার মধ্যে অনেকটা পার্থক্য ছিল। মুসলিমরা তাদের রাজত্ব চলে যাওয়ার ফলে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায়নি,
আর হিন্দুরা বেশিরভাগই নবাবের কর্মচারীদের উৎপীড়ন থেকে বাঁচবার জন্য তারা খুশিই হয়েছিল। সমকালীন ইতিহাস সেই ইঙ্গিতই দেয়। পলাশীর যুদ্ধের আগেই বিহারের হিন্দু রাজা ও জমিদারদের অনেকেই মুর্শিদাবাদের নবাবের ওপর বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন এবং তারা গোপনে মুসলমান শাসনের অবসান চাইছিলেন। অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকেই বাংলা বিহারের ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রধানত হিন্দুদের হাতে থাকায় বিদেশি ব্যবসায়ীদের সাথে তাদের বেশি সদ্ভাব ছিল। সব ইউরোপিয়ান কুঠি হিন্দু শিল্পী ও ব্যবসায়ীদের কাছে মালপত্র কিনত। কাজেই আর্থিক লেনদেনের জন্য সব জায়গাতেই হিন্দুদের সাথে ইংরেজ, ফরাসি, ডাচ এবং ডাচ কুঠিয়ালদের বেশ মাখামাখি ছিল। মুসলমান নবাবের জাত, তারাও সব ব্যবসা বাণিজ্যের ধার ধারত না। তাই সিরাজউদ্দৌলাকে মসনদ থেকে সরানোর ষড়যন্ত্রে সেই সময় হিন্দু প্রধানদের সংখ্যাধিক্য দেখা গিয়েছিল। মুসলমান নবাবের ও বাদশাহের ধাক্কা সামলাতে হতো তৎকালীন হিন্দু অধিবাসীদের। তাই পলাশীর যুদ্ধের ফলাফলকে সেকালের বাঙালি সেইভাবেই নিয়েছিল। এদিকে সারাদিন অনেক চেষ্টা করেও সিরাজ যখন কোনো সৈন্য সংগ্রহ করতে পারলেন না, কেউ তার পাশে এসে দাঁড়ালো না, তখন পালিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। গুপ্তচরের মুখে ইংরেজ সেনানী মেজর আয়ারকুট ও মীর জাফরের আসার খবর নবাব আগেই পেয়েছিলেন। সেই রাত্রেই নবাব সিরাজউদ্দৌলা লুৎফান্নেসা বেগম এবং আরও কয়েকজন বেগমকে দ্রুতগামী বলদের গাড়িতে তুলে এবং নিজে হাতিতে চেপে রাজধানী ছাড়লেন। সঙ্গে নিয়ে গেলেন প্রচুর ধনরত্ন। ঠিক করেছিলেন রাজমহল হয়ে পাটনায় যাবেন এবং রাজা রামনারায়ণের সহযোগিতায় বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করবেন। কিন্তু যাবেন রাজমহল, অথচ চলে গেলেন ভগবানগোলা। সেখান থেকে নৌকায় তিনি রাজমহলের দিকে যাত্রা করলেন। মীর জাফর আসার পথেই সিরাজউদ্দৌলার পালিয়ে যাওয়ার সংবাদ পেয়েছিলেন। তিনি সৈন্যসহ 25শে জুন মুর্শিদাবাদে পৌঁছে সিরাজের মনসুরগঞ্জ প্রাসাদে গিয়ে উঠলেন। নিজের জাফরাগঞ্জ প্রাসাদে তিনি আর গেলেন না। সিরাজকে ধর্মার জন্য চারিদিকে লোক পাঠানো হলো। তার পরের দিন ক্লাইভ সসৈন্যে কাশিমবাজার হয়ে মাদাপুরে উপস্থিত হলেন, কিন্তু মুর্শিদাবাদে গেলেন না। ওদিকে পাওনা টাকার জন্য কথাবার্তা চলতে লাগল। মহারাজা দুর্লভরাম দেওয়ান ক্লাইভকে জানিয়ে দিলেন, নবাবী কোষাগারে যে টাকা আছে তা দিয়ে ইংরেজদের পাওনা মেটানো যাবে না। শহরে গুজব রটল ক্লাইভকে খুন করার পরিকল্পনা হচ্ছে। গুজব শুনে ক্লাইভ কিছুটা ঘাবড়ে গেলেন। তিনি 4 দিন ধরে রাজধানীর বাইরেই কাটালেন। শেষে অবস্থা বুঝে 29শে জুন ক্লাইভ 200 গোড়া ও 500 তেলেঙ্গা সেপাই সঙ্গে নিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করলেন। ইংরেজদের দেখতে মুর্শিদাবাদের রাজপথে এমন ভিড় জমেছিল যে ক্লাইভ সেদিন রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন। পরবর্তীকালে ব্রিটিশ পার্লামেন্টে সাক্ষ্য দেওয়ার সময় তিনি বলেছিলেন যে মুর্শিদাবাদে পথে লোকের ভিড় দেখে তার বেশ ভয় হয়েছিল, কারণ রাজপথের সমবেত এই সমস্ত লোক ইচ্ছা করলে কয়েকশো ইংরেজকে শুধুমাত্র লাঠির আঘাতে বা সামান্য ইট পাথরের আঘাতেই শেষ করে দিতে পারত। কিন্তু সেদিন একটা মানুষও এগিয়ে আসেনি এই ইংরেজ বাহিনীকে বাধা দিতে। হয়তো সত্যিই তা পারত, কিন্তু হয়নি, কারণ দেশের মানুষদের মধ্যে ছিল না কোনো রাজনৈতিক চেতনা। স্বাধীনতা ও পরাধীনতার অর্থ সাধারণ মানুষ জানত না, বুঝত না এই দুয়ের মধ্যে প্রভেদ কি। দেশকে তথা প্রজাবর্গকে চালনা করত তৎকালীন শেঠ, রাজা, মহারাজা আর খান সাহেব নামধারী কিছু প্রতিভাশালী লোক। এরাই ছিল দেশের মুখপাত্র। এদের মতামতই ছিল চূড়ান্ত। অন্তত সেই সময় দেশের লোক তাই মনে করত। মুর্শিদাবাদে প্রবেশ করেই ক্লাইভ প্রথমে যায় মুরাদবাগ প্রাসাদে। সেখান থেকে মিরন তাকে অভ্যর্থনা দিয়ে নিয়ে আসে হিরাঝিল প্রাসাদে। সেখানে পলাশীর যুদ্ধের বিশ্বাসঘাতক নায়কসহ আরও বহু বিশিষ্ট লোকের উপস্থিতিতে ক্লাইভ স্বয়ং মীর জাফরের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তাকে মসনদে বসিয়ে দিলেন এবং ক্লাইভ নিজের হাতে নবাবকে মোহর নজরানা দিয়ে ঘোষণা করলেন, ইউ আর গেটিং এ গুড নবাব ফর এ ব্যাড ওয়ান। অর্থাৎ তোমরা একজন খারাপ নবাবের পরিবর্তে একজন ভালো নবাব পাচ্ছ। তারপর মীর জাফরকে ইংরেজদের পক্ষ থেকে উপহার দিয়ে অভ্যর্থনা জানানো হলো। যেসব রথী মহারথী সেখানে সেদিন উপস্থিত ছিলেন তারাও এক এক করে এগিয়ে এসে নতুন নবাবকে স্বাগত জানালেন। সামরিক সঙ্গীত এবং তোপধ্বনি মারফত মীর জাফরের মসনদে বসার সংবাদ জানিয়ে দেওয়া হলো জনসাধারণকে। 25শে জুন বেলা 11টার মধ্যে মীর জাফরের হুকুমে পলাশীর যুদ্ধে যারা বিপক্ষে যুদ্ধ করেছিলেন তাদেরকে বন্দী করা হলো। নবাবী মসনদে বসে মীর জাফর দেখলেন যে কোষাগারে তেমন কোনো টাকা কড়ি নেই। নবাব মুর্শিদ কুলি খাঁ যে টাকা সঞ্চয় করেছিলেন সেই টাকা উড়িয়ে দিয়েছিলেন নবাব সুজাউদ্দিন ও সরফরাজ খাঁ।
তার পরবর্তী নবাব আলীবর্দী খাঁর সময়ে যা সঞ্চিত অর্থ ছিল তা বর্গী হাঙ্গামার জন্য সব খরচ হয়ে যায়। আর যা বাকি ছিল নবাব সিরাজউদ্দৌলা পালিয়ে যাওয়ার সময় তার মধ্যে বহু টাকা সৈন্য সংগ্রহের জন্য নষ্ট করেন। অন্য লোকের হাতে পড়ে যায় বেশ কিছু টাকা, এমনকি তিনি নিজেও বেশ কিছু টাকা, সোনা, জহরত সঙ্গে নিয়ে চলে যান মুর্শিদাবাদ ছেড়ে। মীর জাফরের কাছে কোষাগারে তেমন টাকা পয়সা না থাকার খবর পেয়ে ক্লাইভ তো গেলেন বিগড়ে। এত করে পলাশির যুদ্ধ জিতে শেষ পর্যন্ত টাকা পাওয়া যাবে না, এ আবার কেমন কথা? নবাবের ধনাগারে কি আছে পরীক্ষা করার জন্য তিনি নিজের সেক্রেটারি ওয়ালস, মুন্সি নবকৃষ্ণ এবং দেওয়ান রামচাঁদকে পাঠালেন। কিন্তু নবাবী ধনাগারে কি কিছুই ছিল না? না বন্ধু, ছিল অনেক, কিন্তু তাতে মীর জাফরের প্রতিশ্রুতি রক্ষা করার মতো সেই সম্ভাবনা ছিল না। ওয়ালস, নবকৃষ্ণ ও রামচাঁদ হিসেব দিলেন ক্লাইভকে যে নবাবী কোষাগারে নগদ 1,76,00,000 টাকা, 32 লক্ষ মোহর, 2 সিন্দুক সোনার পাত, 4 সিন্দুক মণিমুক্ত এবং 2 সিন্দুক জহরতের গয়না ছিল। কিন্তু তারা বেগম মহলের গুপ্ত ধনাগারের খোঁজ পায়নি। শোনা যায় আলীবর্দী বেগমের গুপ্ত ধনাগারের খোঁজ পরে মীর জাফরের পত্নী মুন্নি বেগম পেয়েছিলেন এবং সেই টাকা সবই মুন্নি বেগমের হস্তগত হয়েছিল। বেগম মহলের ধনাগারের কথা সাহেবদেরও জানতে দেওয়া হয়নি। মীর জাফর এবং তার বিশ্বস্ত লোকেরা তার জন্য রামচাঁদ ও নবকৃষ্ণকে অনেক টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছিলেন। সিয়ারুল মুতাখরিনের অনুবাদক হাজি মুস্তাফা কিছুদিন কর্নেল ক্লাইভের কাছে দোভাষীর কাজ করেছিলেন। রামচাঁদ বা নবকৃষ্ণকে টাকা দিয়ে বেগম মহলের ধনাগারের কথা সাহেবদের না জানানোর কথা তিনিও লিখেছেন। তবে এ কথাও ঠিক, নবাবের ধনাগারে লুঠের সময় দেওয়ান রামচাঁদ ও মুন্সি নবকৃষ্ণ প্রচুর টাকা কড়ি পেয়েছিলেন। ক্লাইভ সদল বলে মুর্শিদাবাদে এসে কোম্পানির পাওনা এবং তাদের প্রাপ্য টাকার জন্য কদিন খুব ব্যস্ত হয়ে থাকলেন। ধনাগারে প্রাপ্য টাকা না থাকার জন্য ইংরেজ কোম্পানির প্রতিশ্রুত টাকার অর্ধেক তখনও বাকি অর্ধেক টাকা 3 বছরের সমান কিস্তিতে মীর জাফরকে শোধ করতে বললেন। কে কত টাকা পাবে তা স্থির করা ছিল গোপন দলিলে, পলাশির যুদ্ধের আগেই। ক্লাইভের নির্দেশে 2টো দলিলও তৈরি করা হয়েছিল। একটা ছিল আসল, অপরটা ছিল জাল। জাল দলিলে একটা শর্ত ছিল, উমিচাঁদকে দেওয়া হবে 20 লক্ষ সিক্কা টাকা। হিসাব নিকাশের পর উমিচাঁদ জানতে পারে জাল দলিলের কথা। 1 পয়সাও পায়নি উমিচাঁদ। এই একটিমাত্র লোক হাতে নাতে ফল পেয়েছে বিশ্বাসঘাতকতার। জাল দলিলের খবর শুনেই অজ্ঞান হয়ে পড়ে যায় উমিচাঁদ। অনুচররা তাকে সেই অবস্থায় বাড়ি পৌঁছে দেয়। পরে অবশ্য অপ্রকৃতিস্থ অবস্থাতেই বাকি জীবনটা কাটায় বেচারা উমিচাঁদ। কোম্পানির কলকাতার কর্মচারীরা মীর জাফরের কাছ থেকে কে কত টাকা নিয়েছিলেন শুনলে অবাক হতে হয়। গভর্নর ড্রেক পেয়েছিলেন 2,80,000 টাকা, আর কর্নেল ক্লাইভ পান 20,80,000 টাকা। তার মধ্যে যুদ্ধ জেতার জন্য দান ছিল 16 লক্ষ টাকা। ওয়াটস পেয়েছিলেন 10,40,000 টাকা এবং মেজর কিলপ্যাট্রিক 5,40,000 টাকা। সেক্রেটারি ওয়ালস 5 লাখ এবং স্ট্র্যাপটন 2 লাখ টাকা। তাছাড়া সন্ধি শর্ত অনুসারে যে টাকা কোম্পানিকে দেওয়া হয়েছিল তা 700টি সিন্ধুকে ভরে 100টি নৌকায় চাপিয়ে পাঠিয়ে দেওয়া হলো কলকাতায়। তবে এর জন্য মহারাজা দুর্লভরামও কিছু কমিশন পেয়েছিলেন। নবাবের ধনাগার নিঃশেষ করে সেদিন ইংরেজ কোম্পানি ও তার কর্মচারীরা টাকা লুট করেছিল। এই টাকা সম্পর্কে ক্লাইভ পরবর্তীকালে পার্লামেন্টে সাক্ষী দিতে গিয়ে বলেছিলেন যে লক্ষ লক্ষ টাকা সামনে দেখেও তিনি যে কেন এত কম টাকা নিয়েছিলেন তার কারণ তিনি জানেন না। এদিকে 2রা জুলাই মুর্শিদাবাদ রাজধানীতে সংবাদ এলো যে রাজমহলের কাছে সিরাজউদ্দৌলা সপরিবারে ধরা পড়েছেন। 3 দিন প্রায় অনাহারে থাকার পর কিছু খাবার জোগাড় করার জন্য নৌকা দাঁড়ায় গ্রামের কিনারে। দানশা নামে জনৈক ফকির সিরাজের পায়ে নাগড়া দেখে সন্দেহ করে এবং রাজমহলের ফৌজদার মীর দাউদ খাঁকে খবর দেওয়া হয়। মীর দাউদ খাঁ ও মীর কাসিম নদীর ওপারে গিয়ে নবাবকে এবং বেগমদের গ্রেপ্তার করে। মীর কাসিম লুৎফানেসা বেগমের সঙ্গে যে জহরতের বাক্স ছিল তা কেড়ে নিয়েছিলেন এবং মীর দাউদ অন্য বেগমদের গয়না ও জহরত সব কেড়ে নিয়েছিলেন। নবাবকে নৌকায় করে মুর্শিদাবাদে আনা হলো এবং মীর জাফরের সামনে তাকে হাজির করা হলো। সিরাজ সম্পর্কে কি ব্যবস্থা করা যায় তা ঠিক করতে না পেরে তাকে মিরনের হেফাজতে রাখার ব্যবস্থা করা হয়েছিল। মিরন নবাব ও বেগমদের জাফরাগঞ্জ প্রাসাদে নিয়ে গিয়ে বন্দি করে রাখলেন। মিরন দেরি করতে রাজি নয়। দরবারের হালচাল বোঝাই বড় কঠিন। কে মিত্র কে শত্রু জানা যায় না। আজকের মিত্র
আগামীকাল হয়তো হয়ে যাবে প্রধান শত্রু। তাছাড়া মানুষের মন তো, আজ সিরাজ বন্দী হয়েও অনুরোধে বা চাটু করেও যদি নবাবের মন নরম করে দিতে পারেন, অথবা কেউ যদি টাকা পয়সা বা হিরে জহরতের বিনিময়ে গলিয়ে দেয় ক্লাইভ সাহেবের আক্রোশের উত্তাপ, তাহলে হয়তো কালই ছাড়া পেয়ে যেতে পারে সিরাজ। এমনকি বিদ্রোহ ঘটে যাওয়াও অসম্ভব কিছু নয়। তাই মিরন আর দেরি করতে চায় না, খতম করে দিতেই হবে ভবিষ্যতের আশঙ্কা এবং দুর্ভাবনার মূলকে। বন্ধুরা, এর পরের ঘটনা প্রবাহ শোনাবো পরের ভিডিওতে। কিভাবে মোহাম্মদী বেগকে দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করানো হয়েছিল সেই ঘটনার কথা একটি আলাদা ভিডিওতে বিস্তারিত বলবো। আর পলাশী বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে ওপরের আই বাটন বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। পলাশী যুদ্ধের পতনের পর নবাব সিরাজউদ্দৌলা পালিয়ে যাওয়া থেকে ধরা পড়ার মাঝে কি ঘটেছিল মুর্শিদাবাদে, কিভাবে লুট হয়েছিল সিরাজের কোষাগার, সেই কাহিনী আপনাদের শোনালাম। ভিডিওটি দেখে কেমন লাগলো আপনার অভিমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল সাইক্লোপিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।